খবর বলো। স্যার, আপনি যে ছবি পাঠিয়েছেন ওই ছবির সাথে লোকেশনের মিল পেলেও ওই রুম থেকে ক্লায়েন্টের মিল নেই। তুমি নিশ্চিত? জি স্যার। ছবি পাঠাও। ছবি ভিডিও দুটোই পাঠানো হয়েছে। চেক করে কোনো হদিস মিলছে না প্রশ্ন করলো। ওখানে কি আছে? আপাতত একজন সুস্থ মহিলা এবং তার ছেলে আছে। আমার মনে হচ্ছে রুম নাম্বার ভুল দিয়েছে কেউ আপনাকে। সব ঠিক আছে, খোঁজ নাও ভালো করে। ওখানে কোনো ছোট মেয়ে ছিল কিনা? ছিল একটা রুমে, তবে মেয়েটা নেই। 2 দিন আগে কিডন্যাপড হয়েছে। সেই ক্লায়েন্টও নেই, কিন্তু এদের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে হোটেল কর্তৃপক্ষ জানালো। ঠিক আছে। কিছু একটা ভেবে ফোনে ভিডিওটা চেক করে পুনরায় বলল। আচ্ছা, 409-এ যাও তো, ওখানে কি থাকে দেখো তো। স্যার, আপনি তো বললেন 10 তলা, তবে এখন 5 তলায় কেন যাব? 10 তলার 409-এ যাও। মানে? তুমি আমাকে যে রুমের ছবি ভিডিও দিয়েছো তার পাশের রুমের নাম্বার এমন অদ্ভুত কেন? সবগুলা 9 দিয়ে শুরু, শুধুমাত্র পাশেরটাই 4 দিয়ে। তড়িঘড়ি করে হাসান ফোনের ছবির সাথে মেলালো। ফোনের মাঝেই চিৎকার দিয়ে বলল। ও মাই গুডনেস! স্যার, ওরা আমাকে 905-এ কেন নিয়ে গেল? আমি তো 904 বলেছি। কারণ কেউ যদি 904-এ যেতে চায়, হয়তো 905-এ নিতে বলা হয়েছে। তাহলে 904 কোথায়? এই 409 কি? তবে কি হোটেল কর্তৃপক্ষ ঘাপলা পাকাইছে? হাসান ভাই, তোমার মুখের ভিতর আমি বন্দুক ধরে বলি, যদি ঈশানকে চিনো, ইহো জন্মে দেখেছো, কার হয়ে কাজ করো, উত্তর কি দিবে? আমাকে এক্সপোজ করে দিবে? না স্যার, চিনি না। আমি তো একটা এজেন্সিতে কাজ করি। তুমি যদি নিজের প্রাণ বাঁচাতে এজেন্ট থেকে এজেন্সি জব করতে পারো, তবে হোটেল কর্তৃপক্ষের রুম নাম্বার উল্টে দিতে কি সমস্যা? নিচ থেকে ডাক পড়েছে। কেউ একজন সিঁড়ি বেয়ে ছাদে আসছে। ফোন কেটে দিয়ে ঘাড় ঘোরাতেই দেখতে পেল বাবাকে। ইমরান এগিয়ে এসে বলল। প্রিন্স, এত রাতে ছাদে কেন? না বাবা, ভেতরে হঠাৎ করে সাফোকেটেড লাগছিল, তাই হাঁটছিলাম। তুমি ঘুমাওনি? মা কি ঘুমিয়েছে? মা ঘুমিয়েছে। তোমার রুমে গেলাম, দেখলাম নেই, তাই খুঁজতে এখানে এলাম। কিছু বলবে পাপা? প্রেম করছিলে? নো পাপা, আমার বয়স হয়েছে নাকি? ইমরান ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বলল। তুমি তো ব্যাকডেটেড রয়ে গেলে। আমি তোমার বয়সে প্রেম করেছি। ওটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পাপা। ভুল থেকে একটা ফুল পেলাম। আমার ঈশানকে। ঈশান বাবাকে জড়িয়ে ধরে বলল। পাপা, তুমি ছাড়া আমার কিছুই যায় না। আমার নতুন ফ্রেন্ডরা আমাকেই জানে না তুমি কেমন। মাঝে মাঝে বলি পাপ্পার কথা, বেশি না, অল্প। তখন ওরা বলে সবার পাপাই কোচিংয়ে আসে, তোর পাপা আসে না কেন? ওরা তোমাকে দেখেছে, ওদের ধারণা তুমি অনেক বুড়ো, ইয়াং মেয়ে বিয়ে করেছো। আমি তো বুড়োই। নো, ইউ আর স্টিল ইয়াং অ্যান্ড এভারগ্রিন। ইমরান হাসছে ছেলের কথায়। বাবা ছেলের আলাপন শেষে ঈশানকে নিজের কামরায় দিয়ে ইমরান চলে আসলো রান্নাঘরে। কড়া 1 কাপ কফি নিয়ে সোজা স্টাডি রুমে চলে আসে। অসমাপ্ত কাজগুলো নিয়ে বসে। রবিন ও সজীবকে কনফারেন্সে রেখে প্রথম প্রশ্ন করলো। ঈশানের গতিবিধি পর্যবেক্ষণ করো। আমি চাই না ছেলে আমার পথ বেছে নিক। ওকে হতে হবে বরফের মতো শীতল। বস, ঠিক হয়ে যাবে, উঠতি বয়স তো, রক্ত গরম। না সজীব, ওর রক্ত আমার চেয়েও শীতল। ও খুব ঠান্ডা মাথায় আগাচ্ছে। আমি টার্গেট ধরার আগে ও পৌঁছে যাচ্ছে। ওকে আটকাও যেভাবে পারো। আমি আটকাতে গেলে ওর গতিবিধিতে নজর রাখছি তা বুঝে যাবে। আমি চাই না ওর প্রাইভেসি নষ্ট হোক আমার কাছে। সোহান ভাইকে বলবো স্যার? সোহান অলরেডি ওকে ট্র্যাক করছে, কিন্তু আমার প্রশ্ন হলো ও হেল্প পাচ্ছে কার? তুমি আর রবিন হেল্প করছো না। সোহান আমাকে ফোন দিয়ে জানালো ঈশান ড্যানিয়েলকে ধরতে লোক লাগিয়েছে। প্রথমে দুজন বুদ্ধি খাটিয়ে করছিল, তা অবধি ঠিক আছে। এখন সোহানকে কিছু না জানিয়ে আগাচ্ছে, কিন্তু ঈশান আলাদা ফোর্স পাচ্ছে কোথায়? খোঁজ লাগাও। জি স্যার। কাল যেন ঈশান শোতে না যায়। আমি জমিদার বাড়ি যাব নাফিসকে নিয়ে। হাম্মাদ সহ তোমরা ড্যানিকে নিয়ে আসবে সেখানে। খবরদার, ওর যেন চোখ খোলা না থাকে, বারবার বলছি। এই খেল কালই শেষ করতে চাই। ওর চোখ খোলা মানে তোমরা সব ওর আয়ত্তে চলে যাবে। ওকে স্যার। ল্যাপটপের কিবোর্ডে টিপটাপ শব্দ। সামনে হাত চালিয়ে টাইপিং চলছে।
স্ক্রিনে তাকিয়ে মোনা বোঝার চেষ্টায় আছে ঈশান কি করতে চাইছে। এখন থেকেই ছেলে বাবার পথে হাঁটছে। ঈশান সার্চ দিচ্ছে হাউ টু হিপনোটাইজ পিপলস। মোনার প্রচণ্ড হাসি পেল, কারণ কাউকে বসে আনো এক ধরনের জাদুবিদ্যার মতো যা চর্চার মাধ্যমে আয়ত্ত আনে, অথচ ঈশান নাকি একদিনের চেষ্টায় তাও ইন্টারনেটের সাহায্যে তা শিখে নেবে। কৌতূহল নিয়ে ছেলের কাজ দেখছে। ইমরান সাহেবকে ঘুম পাড়িয়ে ছেলের খোঁজে ছাদে গিয়েছে। এদিকে মা ছেলের রুমে এসে অপেক্ষা করছে। এখন ইমরানকে ধোকা দিয়ে দুজনেই রুমে গোপন ফোন দিয়ে আটছে। ঈশানের ব্যস্ত স্বর শুনে মোনা স্ক্রিন থেকে চোখ তুলে চাইল। অনেকক্ষণ হলো, এখন পাপা আসবে, রুমে যাও মা। চলে যাচ্ছি তো। তুমি কাল শোতে যাওয়ার আগে আমাকে নিয়ে যাবে কিন্তু। আর এসব বন্ধ করে ঘুমাও, অনেক শিখেছো। জি না, আমার মাথা খারাপ হয়নি যে এসব জায়গায় আমি তোমাকে নিব। তুমি বাড়ি থেকে এক পাও বাইরে দেবে না। আমার কাজ শুধু ভিড়ের মাঝে থেকে ড্যানিয়েলকে বের করা। আরেকটা কথা, কিছু হয়নি শেখা, আরও একটু কাজ বাকি আছে। ও সেফ মাস্ক পরে বের হবে, আমি জানতে পেরেছি। আর খুব সহজেই হিপনোটাইজ করতে পারে মানুষকে। তাই তো আমি ওকে পাপার হাতে তুলে দেব খুঁজে বের করে। আমি ওকে হিপনোটাইজ করব। মোনা চেপে রাখা হাসি ছেড়ে বলে, কিভাবে? এই আক্কার বাক্কার বাম্বে বু আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই সব মন্ত্র পড়ে? উফ মা, আই এম সিরিয়াস। আই এম সিরিয়াস টু। তোমার পাপা জানতে পারলে তোমাকে খুব বকা দেবে। দিবে, কিন্তু তুমি বের হবে না, আমার বোনের ক্ষতি হবে। যাও, ঘুমাতে যাও। মা ছেলের গোপন আলোচনার মাঝেই এখন খুনসুটি চলছে। ঈশানকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে মোনা, আর সকল গোপন তথ্য দিয়ে সাপোর্ট দিচ্ছে সজীব এবং রবীন্দ্রের দলের আরেক ছেলে হাসান। এক ড্যানিয়েল পেছনে এতজন লেগেছে। মোনা বিরক্তি নিয়ে বলে, এই ড্যানিকে সবার আগে আমার কাছে নিয়ে আসবে, পোষে দুটো চড় দিব। আমার স্বামী সন্তান সবার জীবন ঘুম তেজপাতা করে দিয়েছে, উড়ে এসে জুড়ে বসে। ওর কালো জাদু চর্চা বের করবো আমি। ঈশান মোনার কথা শুনে হেসেই যাচ্ছে। মা ও তার মতো বাচ্চামো করছে দেখে সে বেশ মজা পাচ্ছে। হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমার বাপ বেটা চাচারা ভাতিজা এতজন মিলে ওকে ধরার ফোন দিয়ে আসছি, আর তোমার এক থাপড়ে ও একদম লাইনে চলে আসবে, তাই না? ড্যানিকে ধরার পরিকল্পনাগুলো তার বেশ উপভোগ্য লাগছে। তিন গোয়েন্দার মতো নিজেকে ডিটেকটিভ লাগছে। একদিকে পাপা, রবিন চাচ্ছু, সজীব চাচ্ছু, অন্যদিকে সোহান এবং সে। ঈশান জোর করে মাকে তার কামরায় পাঠিয়ে ঘুমাতে চলে গেল। সকালে দ্রুত উঠতে হবে। সকাল 6টা। ফজরের সালাত আদায় করেই ইমরান বেরিয়ে পড়েছে জমিদার বাড়ির উদ্দেশ্যে। পাঠানগড় যেতে বেশ সময় লাগবে। ময়মনসিংহ জেলার ভালুকাতে অবস্থিত এই গ্রাম। আজকে দিনটা কেমন হবে সব কিছু নির্ভর করছে হামদাদের কাজের উপর। বাড়িতে পাহাড়ে বসিয়েছে যেন বাড়ি থেকে আজকেও বের না হয়, বিশেষত ঈশান। ড্যানিয়েলের শো বেলা 11টায়। ততক্ষণে ইমরান জমিদার বাড়িতে যাবতীয় ব্যবস্থা করে নেবে। উত্তরে থেকে নাফিস যোগ দিল। পেছনে ওদের গাড়ির বহর। নিরাপত্তা ছাড়া এদিকে পা বাড়ানো বেঠিক। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল ইমরান। গাড়ি থেকে নেমে নাফিসের দলের এক ছেলে বাইকে উঠল নাফিস সহ। নাফিস প্রশ্ন করল, বাইক কেন? ওদের আগে পাঠিয়ে দিব, আমি তুই পরে যাব, তবে অন্য রাস্তা ঘুরে যাব। আরেকটা রাস্তা চিনি, ওটা দিয়ে। কেন? ড্যানি সোজা রাস্তায় চলে না। নাফিসকে দেখে চিন্তিত দেখালো। ইমরান প্রশ্ন করল, পারবি না ওর সাথে? অবশ্যই পারবো। এমনভাবে বলছিস আমি জীবনে মারপিট করিনি। ব্যাপারটা পারা না পারা নয়, আমার দুশ্চিন্তা হচ্ছে আমরা পুরো একটা টিম শোতে পাঠিয়েছি। ও যদি আজ শোতে উপস্থিত না হয়? ইমরানকে বেশ ভাবুক দেখালো। ছেলেদের 3টা গাড়ি ওদের ছাড়িয়ে অনেকটা দূরে এগিয়েছে। মাটির রাস্তা বট গাছটার পাশে ঠায় দাঁড়িয়েছে দুই বন্ধু। নাফিস পুনরায় বলল, এত দীর্ঘ একটা পরিকল্পনা একদিনে দলিশত কি করে করবি ভেবে দেখেছিস? ও ইতিমধ্যে জেনে গিয়েছে ওর বাংলাদেশের সকল সফর ব্যর্থ। তোর সব প্রজেক্ট সরিয়ে ফেলেছি আমরা। এখন শুধু একটা গোডাউনে পরিত্যক্ত কিছু গান আর বুলেট আছে। কি পরিমাণ ক্ষেপে আছে বুঝতে পারছিস? আরও পাগলা সার হয়ে আছে। গতকাল রাত থেকে নাকি যেসব পলিটিশিয়ানদের সাথে কাজ করেছিল সবাই না করে দিয়েছে, কারণ
অস্ত্রের সন্ধান না পাওয়াতে পিছিয়ে গিয়েছে। আমরা সবাই মাঠে নেমে পড়েছি, অথচ আমাদের হাতে অপশন শুধু একটাই। সেটা কি? যেভাবে হোক ড্যানিকে জমিদার বাড়ি আনতে হবে। মানলাম সব সোলার রাকি জমিদার বাড়িতে যাবে, দোয়া রুকাইয়া হবে সব, কিন্তু তোর একটাও মাথায় রাখতে হবে, ড্যানিয়েল একজন সার্টিফাইড জাদুকর। একে তো ওর বিজনেস আর পাওয়ার নস্যাৎ করলি, এর মধ্যে ওকে ধরার প্ল্যান কতটা বিপজ্জনক কাজ। 2টা বল 4টা বানানাম, বক্স থেকে কবুতর বের করলাম। টাইপ জাদুকর নয় ড্যানি, মানুষকে ভলকি লাগিয়ে তার 2 ভাগ করে ফেলা জাদুকর, গায়েব করে ফেলা জাদুকর, যার ওঠা বসা সব শয়তানের সাথে। তুই এটাকে ম্যানেজ করতে পারবি আজ? বাইকে চড়ে বসলো ইমরান, নাফিসের দিকে তাকিয়ে বলল, উঠে বস, আল্লাহ ভরসা। মাথা ভর্তি দুশ্চিন্তা। ঘড়িতে ইতিমধ্যে 9:30 বেজে গিয়েছে। বেলা 10:30টায় পৌঁছে গিয়েছে জমিদার বাড়ি। শুনশান এরিয়া, গাড়িগুলো আশেপাশে নেই। অনেক দিনে মরিচা ধরা গেটটা ঠেলে দুজন ঢুকলো। ক্যাত করে শব্দ করলো। রবিন এবং সজীব এগিয়ে এলো। সজীবকে প্রশ্ন করলো, তোমাদের গাড়ি কোথায়? স্যার আন্ডারগ্রাউন্ডে। ইমরান নাফিস চমকে গেল। নাফিস প্রশ্ন করলো, 4টা এত বড় গাড়ি পার্ক করার আন্ডারগ্রাউন্ডও আছে? জি স্যার, এটা নতুন করা, হয়তো ড্যানিয়েল করেছে। ও দেশে যখন আসতো তখন বড় বড় আমলা মন্ত্রীদের গাড়ি ঢুকতে এই বাড়িতে। বাইরে থেকে কেউ জানতো না এখানে মানুষ আসে। জাদুকক্ষে জাদু চলতো, আর তার পাশের রুমে ওর আলোচনা সভা। নাফিস বাজে একটা গালি দিয়ে বলল, শালা মাদার, এখানে রং তামাশা করছো? আর গ্রামের মানুষ বলে এই বাড়িতে জমিদারের আত্মারা ঘুরঘুর করে, এজন্যই কি এখানে কেউ আসতে অদৃশ্য হয়ে যেত? না, বলি দিত শয়তানের নামে। পাপিষ্ট। জাদুকক্ষে এসে ইমরান আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করছে। আলেম, মুফতি, বাকিরা বসেছে। সাধারণ এক কামরায় নাকি মৃত্যুপুরী হয়ে উঠেছে। চকচকে ঝকঝকে মনে হয় প্রায় সময় মেঝে মোছা হয়, অথচ এখানকার কর্মরত কেয়ারটেকার আজ অবধি এই কামরায় আসেনি। একজন রক্ষী দাঁড়িয়ে বলল, ইমরান ভাই, এরা অনেক বছর ধরে এই জায়গা ব্যবহার করছে। ইমরান মাথা নেড়ে বলল, জি হুজুর, আমি শুনেছি। একদিনে কি আমাদের পক্ষে সম্ভব? যা করা সন্ধ্যার আগেই করতে হবে। ইনশাল্লাহ। ইমরানের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতে ইমরান চেঁচিয়ে উঠল, আহাম্মকগুলা, তোদের রাখছি কিসের জন্য আমি? বাড়িতে কে আছে এখন? আইরিন ফোন ধরে বলল, হ্যাঁ এমন। আপা, কই ছিলা তুমি? এরা দুজন তোমাকে ফাঁকি দিয়ে বের হয় কি করে? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ওরা হয়তো ঘুরতে গিয়েছে, মা ছেলে রবিনাকে বলে গিয়েছে। ইমরান ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে নিজের চুল ছিঁড়ছে। সবে এগিয়ে এসে প্রশ্ন করল। কি হয়েছে? উত্তরে ইমরান হাসল। ঈশান আর মোনালিসা বের হয়ে গিয়েছে বাড়ি থেকে শো দেখতে। নাফিস বলে উঠল। ইন্নালিল্লাহ। ইমরান ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও খেয়াল করলো কল ঢুকছে না। নাফিস সজীবকে বলল, সদিদ সালমনকে ইনফর্ম কর, ওদের দুজনকে যদি শোতে দেখতে পাই যেন সরিয়ে রাখে, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাই। ইমরান কপাল মুঠো জড়ো করে আঘাত দিয়ে বলল, আমি বোধহয় শান্তিটা আর পাবো না। একটা সাধারণ জীবন চেয়েছি, অথচ অশান্তির শেষ নেই। এখন যদি এদের দুজনের কিছু হয়, আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। একসাথে 3 জনকে হারাবো আমি। ইচ্ছে করে এরা এমন কাজ করেছে। নিশ্চিত থাক, এরা একজন আরেকজনকে সাপোর্ট করতে একসাথে বের হয়েছে। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও একমাত্র কন্যা নিখোঁজ আজ 4 দিন। আমেরিকা হলে লোক লাগিয়ে বের করে নিয়ে আসতো, কিন্তু দেশের পরিস্থিতি আপাতত হাতের নাগালের বাইরে। ইমরান সব জেনে বুঝে জিনিস সরিয়ে ফেলেছে। শো ইতিমধ্যে চলছে, জ্যামে উঠেছে শো। বাচ্চারা আনন্দ নিয়ে খেলছে। ড্যানিয়েল গ্রিন রুমে বসে স্টেজে থাকা ম্যাজিশিয়ানকে নির্দেশ দিয়ে চলেছে কিভাবে গাইড করে দিবে। অদ্ভুতভাবে যে মেয়েকে গাইড করছে সেই মেয়েকে ফিরে আনতে পারছে না মঞ্চে উপস্থিত ম্যাজিশিয়ান। ঘাবড়ে গিয়েছে সকলে। দুশ্চিন্তার মাঝেও গ্রিন রুম ছেড়ে পোশাক পরে মুখোশ পরে স্টেজে এলো ড্যানিয়েল। বেশ কয়েকবার চেষ্টার পর সে মেয়েকে ফিরিয়ে আনতে সক্ষম হলো।
কিন্তু এমন অভিজ্ঞতা তার জাদুর ক্যারিয়ারে কখনো হয়নি। আজ এত গরমিল কেন হচ্ছে? মনে হচ্ছে বাধা আসছে। জিনারে কি অবাধ্য হয়ে গেল? শিষ্য জাদুঘরকে নির্দেশ দিল ছোটোখাটো জাদু শেখাতে। আপাতত গ্রিন রুমে ফিরে এসে ফেটে পড়ল রাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিনকে ডেকে প্রশ্ন করল, গরমিল হচ্ছে কেন? সময় সন্নিকটে, প্রস্তুত হও। মানে? শেষ সময়ের প্রস্তুতি নাও। ধমকে উঠল ড্যানিয়েল। মস্করা করো আমার সাথে এখন? একে তো মেয়ে পাচ্ছি না, ওর মাঝে নাটক করো। তোমার মেয়ে এখানেই আছে। গ্রিন রুমে অন্য কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ড্যানিয়েল। একাডেমি ছুটে এসে বলল, Mr. Daniel, I have a news. If I am not wrong, for minutes ago, I have seen Rosalip in the crowd. হোয়াট? অ্যাডামেরিকে নিয়ে বের হলো দর্শক সিটের উদ্দেশ্যে। আশপাশটা সাবধানী ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। অকমসাৎ চোখ পড়ল মেয়ে রোজলিপকে। কার হাত ধরে যেন অডিটোরিয়াম থেকে বের হয়ে যাচ্ছে। ড্যানিয়েল মেয়ের পিছু নিল। ভিড়ের মাঝেও মেয়ের চোখে চোখ রাখলো। হামদাদের হাত থেকে ছুটে গেল রোজ। হামদাদ পেছন ফিরে দেখে রোজ ছুটছে। এদিকে ড্যানিয়েল লক্ষ্য করলো মেয়েকে হারিয়ে ফেলছে, ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে পুনরায় মেয়েকে চোখে পড়ল। মেয়ের সাথে যাকে দেখলো বিস্মিত হলো। ঈশানের হাতের মুঠোয় রোজ ধারণা পুরোপুরি বদলে গেল। ঈশান তো আসার কথা নয় আজ, তবে কি ইমরান পাঠালো ছেলেকে স্পাই হিসেবে? হামদাদের টিম ঈশানের হাতে রোজকে দেখে আটকে উঠল। ড্যানিয়েল এগিয়ে আসতে আসতে অট্ট হাসি দিয়ে বলল, হ্যালো ঈশান, হোয়াট আর প্রেজেন্ট সারপ্রাইজ। ঈশানের সাথে ছিল মোনা। হামদাদকে দূর থেকে দেখা যাচ্ছে। মোনা লক্ষ্য করলো, হাত দিয়ে ইশারা করছে সরে যাওয়ার জন্য। মোনা ড্যানিয়েলকে দেখে খানিকটা হেসে বলল, হাউ আর ইউ? ড্যানিয়েল হাসছে, প্রশ্ন করলো, হু ইজ দ্য গার্ল? মোনা না বুঝেই বলল, ও শি ইজ মাই ব্রাদার ইন ল ডটার। ততক্ষণে ঈশান যেন পাথরের মতো জমে যাচ্ছে। রোজ ঈশানের হাত ধরে দাঁড়িয়ে আছে। মোনা বুঝতে পারছে ঈশান এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন। ড্যানিয়েল ঈশানের দিকে তাকিয়ে মোনাকে প্রশ্ন করলো, হুজ ইয়োর ব্রাদার ইন ল? মোনা উত্তর দিল, মিস্টার হাম্মাদ। ও রিয়েলি? নিজের অজান্তে সব ভুল উত্তর দিয়ে ফেঁসে গিয়েছে। এদিকে ঈশান অনেকটা ড্যানিয়েলের কবজে চলে যাচ্ছে। পেছন থেকে খুব জোরে হামদাদ ধাক্কা দিল। ধ্যান ভেঙে গেল ঈশানের। হামদাদ জোরে বলল, ভাবিজি রান। মোনা ঘটনার আজ বুঝতে পেরে ঈশান এবং রোজকে নিয়ে ছুটল। ড্যানিয়েল এবং হামদাদের মধ্যে মারপিট লেগে গেল। পাশ থেকে নিরাপত্তা বাহিনী এসে ওদের থামাতে চাইল। ড্যানিয়েল উগ্র হয়ে হামদাদের উপর ছুটে গেল। মেয়ের কথা মনে পড়তে ছুটল মোনাদের পিছনে। ঈশান মোনাকে এবং রোজকে পেছনে বসিয়ে গাড়ি চালাচ্ছে। পেছনে ড্যানিয়েল বাইক, তার পেছনে হামদাদের গাড়ি। যা পরিকল্পনা ছিল পুরোটাই ভেস্তে গেল মোনার ঈশানের অতি চালাকির জন্য। মোনা ঈশানকে প্রশ্ন করলো, ঈশান আমরা কোথায় যাচ্ছি? ঈশান ডামবাম স্টিয়ারিং ঘোরাচ্ছে আর গিয়ারে চাপ দিচ্ছে। কম্পিত গলায় বলল, মা আমি জানি না, আমি সোজা পথ ধরে এগোচ্ছি, এখন কি করব? মোনা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ঈশান কাম ডাউন বাবা, কিচ্ছু হবে না। হাসান কোথায়? ফোন দিচ্ছি, ধরছে না। তোমার আর সোহান ভাইয়াকে ফোন দাও। ভাইয়াও ধরে না। মোনা মনে মনে দোয়া পড়ছে। ঈশান চিৎকার দিয়ে পড়ল, মা ড্যানিয়েল আমাদের পেছনে। মোনার দুচোখ পেয়ে পানি পড়ছে। আজ মনে হলো ইমরান সবসময় বলতো, মোনালিসা একটু বুঝে শুনে চলবে, বাস্তবতা অনেক কঠিন, আবেগের জায়গা নেই। কেন ছেলেকে আটকে দিল না সকালে? না হয় বগাই দিত, না মানলে দুটো চর থাপ্পড় দিয়ে হলো আটকে দিত। বের হলো কেন? ঈশান একবার গাড়ি ডানে চালাচ্ছে, আবার বামে স্পিড তুলেছে 100। এতে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বেড়ে চলেছে। রিয়ার মিররে তাকিয়ে ঈশানে মনে হলো 3টা বাইক। ঈশান চোখ বন্ধ করে আলোকে স্মরণ করতে শুরু করলো আর নিজের ভুলের জন্য আফসোস করছে। চোখের পানি শার্টের হাতা উল্টো মুছিয়ে ফেলো যেন মা না দেখে। মোনা ইতিমধ্যে ছেলের অবস্থা গ্লাসে দেখেছে। বেজা গলায় ঈশান বলে উঠল, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য আজ তুমি আর বোন দুজনই বিপদে। পাপ্পা আমাকে কোনোদিনও মাফ করবে না। চেয়ারে চোখ বাঁধা অবস্থায় ড্যানিয়েল ছটফট করছে। এক পাশে দাঁড়িয়ে আছে
রক্তাক্ত হামদাদের টিম ড্যানিয়েলকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা পেয়েছে। হামদাদ চেয়েছিল ড্যানিয়েলকে জায়গা মতো শ্যুট করে দিতে, ইমরান চায়নি তা। ইমরানের জন্য এখানে ধরে বেঁধে আনতে অনেক কসরত করতে হয়েছে। ড্যানিয়েলের সামনে আজ হুজুরটা হাজির করেছে ওর সকল অশুভ শক্তিকে। রুমটা কেমন উত্তপ্ত। ইমরান বের হয়ে গেল সকলকে নিয়ে। হামদাদকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সজীব। ভেতরে চিকিৎসা শোনা যাচ্ছে গঙ্গানির আওয়াজ। ইমরানের সেদিকে মনে। হামদাদ প্রশ্ন করল, ইমরান ভাই, ড্যানিয়েলকে কি করব? এখানেই ইট চাপা দিয়ে গেড়ে দিব। নাফিস বুঝতে পারছে ইমরান হিংস্র হয়ে উঠেছে যখন থেকে শুনেছে ঈশান এবং মোনা যে গাড়িতে ছিল তা ক্ষেতের মাঝে উল্টে পড়ে আছে। পকেটের ফোন ভাইব্রেট করছে। বের করতে দেখতে পেল সোহানের ফোন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জমিদার বাড়ির দিকে আসছি। মামি আর ঈশানকে নিয়ে ওদের পেয়েছি। না, ঢাকা ফিরে যাও, আমি আসছি। আচ্ছা। ভেতর থেকে হুজুররা প্রত্যেকে বেরিয়ে এলো। ইমরানদেরকে দেখে পড়ল, আজ সন্ধ্যা হচ্ছে, চলেন। আপনারা চলে এলেন যে? আমাদের কাজ হয়ে গিয়েছে। যাদের উপর জাদু করেছে এবং যেসব জিনদের এতদিন বসে রেখেছিল, চটে গিয়ে জাদু করে ঘিরে ফেলেছে। ওরা আর কিছুতেই ছাড়বে না। এখন আমাদের করণীয় কি? জাদুকরের সাথে ভালো কিছু হবে না, তবে এই জায়গাটা নিরাপদ না। খুব ভালো হয় যদি জমিদার বাড়িটা মিনিয়ে দেন। হয়তো জিনদের আসর বসবে না, কিন্তু অন্য যে কোনো অন্যায় হতে পারে। ভেঙ্গে সেটা বিয়ান ভূমি করে ফেলেন। প্রয়োজনে এখানে কিছু বছর পর চাষবাস করেন। তবে এই বাড়ির অস্তিত্ব না রাখা ভালো। এই জাদুঘরটা আর বাঁচবে না। আগামী কিছুদিন এখানে কেউ আসবে না। কয়েক মাস পর ভেঙে ঘুরিয়ে দেবেন। ভেতরে যদি ওর লাশ থাকে? থাকবে না, ওরাই নিয়ে যাবে। ওরা অনেক ক্ষিপ্ত। নাফিস বলে উঠল, তার মানে এখানেই এর কাহিনী খতম? জি, আপনারা দূরে থাকবেন এই বাড়ি থেকে। এই বাড়িটা অভিশপ্ত। জি। গেটে তালা লাগিয়ে বেরিয়ে গেল সকলে। গাড়িতে নাফিস বসে প্রশ্ন করল, ইমরান, তুই এত চুপ কেন? ভাবি আর ঈশান তো ফিরছে বাসায় ইনশাল্লাহ। ইমরান তখনও নিশ্চুপ। হামদাদ বলল, ভাইয়ের আফসোস নিজ হাতে মারতো না পারতে, তাই না ইমরান ভাই? ইমরান জানালার দিকে তাকিয়ে বলল, দস্তগীরের সাথে আজ যা হলো এটাকে কি বলে জানো তোমরা? সবাই উৎসুক দৃষ্টিতে ইমরানের উত্তরের অপেক্ষায়। ইমরান জানালার বাইরে সন্ধ্যা আকাশের পানে চোখ রেখে বলল, পয়েটিক জাস্টিস। নাফিস দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে। তবে দস্তগীরের সাথে যা হয়েছে তা অভাবনীয়। ওর কর্মই ওকে ওর ধ্বংসের দিকে নিয়ে গেল। গাড়ি বাড়ির গেটে নাফিসকে নামিয়ে দিয়ে হামদাদকে হাসপাতালে রেখে বাড়িতে এলো ইমরান। নয়ন এবং মিনহাজকে ফোন দিয়ে বলল বাড়িতে আসতে। মিনহাজের গাড়িতে দেখে বুঝতে পেরেছে সবাই বাড়িতে আছে। সোফায় সবাই বসে আছে। ইমরানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঈশানের হাতে ব্যান্ডেজ, মোনার মাথায়। রোজলিপকে আইরিন ঘুম পাড়িয়ে দিয়েছে। কারো মুখে আজ কোনো শব্দ নেই। ইমরান পরনের জ্যাকেট খুলতে খুলতে সিঁড়ি দিয়ে রুমে যাচ্ছে। আইরিন ডাক দিল, ইমরান। আসছি, অপেক্ষা করো। লিভিং এরিয়া থমথমে। আঘাতপ্রাপ্ত ঈশান এবং মোনাকে দেখে আজ ইমরান ছুটে আসেনি। মিনাজ, নয়ন, আইরিন, ইস্তেক পুরো ঘটনা জেনে স্তব্ধ। ঈশান এবং মোনা দুজনেই বকা খেয়ে মিনাজ এবং আইরিনের কাছে। মিনাজ দুশ্চিন্তায় আরও ভেঙে পড়েছে। আইরিন যেখানে আজ অবধি ঈশানের দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, সেখানে খুব বকা দিয়েছে। মোনা সোফায় বসে আছে। ওর দিকে তাকালে মনে হয় না এইটুকু পরিমাণ অপরাধ তার মাঝে কাজ করছে। মিনাজের এক কথা কান দিয়ে ঢুকিয়েছে, অন্য কান দিয়ে বের করেছে। মোনার ভাষ্যমতে সে কোনো অন্যায় করেনি, স্বামীর সন্তানের জন্য বের হয়েছে। ওপর থেকে ইমরান নেমে আসছে, হাত মুখ টিস্যু দিয়ে মুছে মিনহাজকে সালাম দিল। ঈশানের দিকে এক নজর তাকিয়ে আছে। ঈশান উঠে এসে বাবাকে বলল, পাপ্পা সরি। ইমরান মুহূর্তের অপচয় না করে সর্বোচ্চ জোর খাটিয়ে ছেলেকে জন্মালো। কেঁপে উঠল সকলের আত্মা। বসা থেকে দাঁড়িয়ে গেল সকলে। মোনা ছুটে এসে ঈশানকে ধরল। মিনহাজ ধমকে উঠল, ইমরান, এত বড় ছেলের গায়ে তুই হাত তুললি? আইরিন ইমরানের কাছে এসে সরিয়ে দিল। সোহানকে ধমকে ইমরান বলল, তোর মাকে সরা সোহান।
আইরিন চেঁচিয়ে বলল। তুই কোন সাহসে বাড়ির ছেলের গায়ে হাত তুলবি? আইরিনকে হাত দিয়ে সরিয়ে ঈশানকে চিৎকার দিয়ে বলল। তোকে আমি এজন্য রক্ত মাংস পানি করে মানুষ করছি? এত অবাধ্য হয়েছিস তুই? মাথা নত ঈশানের। মোনা এর মাঝে চেঁচিয়ে উঠল। খবরদার, আর একবার আমার ছেলের সাথে জোর গলায় কথা বলবেন না। আপনি ছেলের গায়ে হাত তুললেন কিভাবে? সকলকে অবাক করে দিয়ে কষিয়ে দ্বিতীয় চর মারল মোনাকে। ঈশান বাবার দিকে কন্দনরত লাল চোখ নিয়ে তাকালো। মোনাকে আগলে ধরল। ইমরান আঙ্গুল তুলে বলল। একদম চুপ। ছেলে ভুল করছে জেনেও ছেলেকে সাহায্য করার জন্য এই চরটা তোমার প্রাপ্য ছিল। এতটুকু আফসোস হচ্ছে না আমার তোমাদের চর মেরে? কতটা ব্রেইনলেস হলে দুজনে একসাথে ভুল করে? তোমাদের থেকে শেখা উচিত। ননসেন্স। মিনাজ নিজের জায়গায় অনড়, চোখের পানি আড়াল করে নিল। মিয়াজ থাপ্পড় খাওয়ার মতোই কাজ করেছে। ঈশানকে বাধা না দিয়ে নিজের জীবন সহ 3টা জীবন ঝুঁকিতে ফেলেছে। নন ইস্তিয়াক এসে মোনা এবং ঈশানকে আগলে ধরল। মোনা চেঁচিয়ে বলল। বেশ করেছি, ছেলেকে সাহায্য করেছি, আরও করব। আরও একটা চর খেলো মোনা। ঠোঁটের পাশটা নোনতা লাগলো মোনার। হয়তো খানিকটা কেটেছে। পুরুষালী চর তো নমনীয় হবার কথা নয়। ঈশানের ঠোঁট কাঁপছে, চোখ ভেঙে কান্না পাচ্ছে, দুগাল ভিজে গিয়েছে। মায়ের হাতটা শক্ত করে মুঠোয় পুড়ে রেখেছে। মোনার গালে দ্বিতীয় চরের সাথে শান্ত লিভিং এরিয়া যেন কেঁপে উঠল। সবাইকে এভাবে ফেলে ইমরান বাড়ি থেকে বেরিয়ে গেল। ফ্ল্যাটের বারান্দায় নীরবে বসে আছে চেয়ারটাতে, মাথা নোয়ানো। সারাদিনের ক্লান্তি শরীর জুড়ে। এরপরও বিছানায় যেতে মন সায় দিচ্ছে না। বাড়ি ফিরবে না। আজ এদের কারোর মুখ দেখবে না। স্বস্তি দরকার। মেঝেতে চোখ নিবদ্ধ। যা করতে চায়নি তা করে বসেছে আজ। 1 ফোঁটা 2 ফোঁটা করে বেশ কয়েক ফোঁটা অশ্রু জমা হয়েছে মেঝেতে। যে হাতে আজ মানুষ দুটোকে আঘাত করেছে, হাতটার দিকে তাকিয়ে আছে। একবারও প্রশ্ন করল না কোথায় আঘাত পেয়েছে। ছেলেটা খুঁড়িয়ে হাঁটছিল, হাতে ব্যান্ডেজ বাঁধা। হাত কি ভেঙেছে? পায়ে কি বেশি আঘাত লেগেছে? এই তো সেদিন পড়ে গিয়ে বাগানে ব্যথা পেয়েছিল বলে কোলে নিয়ে নেমেছে সিঁড়ি দিয়ে। অথচ আজ জিজ্ঞেস করলো না অবধি কতখানি আঘাত পেয়েছে। আর মোনা, ও সুস্থ আছে? মাথায় কতটা আঘাত লেগেছে? বাচ্চাটা সুস্থ আছে? ফোন দিয়েছে কাউকে ওদের খবর জিজ্ঞেস করবে, তারও উপায় নেই। কিছুক্ষণ আগে রাগের মাথায় আছাড় দিয়ে ফোন ভেঙে ফেলেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। হয়তো মন হালকা হতো, কিন্তু ইমরানরা কাঁদতে পারে না। ওদের কষ্টগুলো বুকে চাপা থাকে, শূন্যে মিলিয়ে যায়। জমা হয় দীর্ঘশ্বাস। বুকটা খা খা করছে। ছেলেটাকে একটাবার জড়িয়ে ধরতে পারত। কিভাবে ফুপিয়ে কাঁদছিল, অথচ বাবার মুখে মুখে তর্ক করেনি। আর মোনা, মেয়েটা অবাধ্য হতে গেল কেন? পারল না ঈশানকে ধমকে আটকে রাখতে। মা হিসাবে ঈশানের জন্য সেরা। তবে মায়েরা তো শাসনও করে। শাসন করেও তো ছেলেটাকে বোঝাতে পারত। এপ্রিলে ঝড় শুরু হয়েছে। ঈদের পরপর 4 দিন ফাঁকা। এখনও মানুষের ঘরে ফেরা হয়নি। কখন যে বৃষ্টিতে ভিজতে দিয়েছে শরীর খেয়ালই করেনি। বেজা শরীর নিয়ে উঠে পোশাক পাল্টে বিছানায় বসলো ভাঙ্গা ফোন জোড়া লাগাতে। কোনো সমাধান না পেয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনেকটা চোখ লেগে এসেছিল। তখনই কলিং বেল বেজে উঠল। চোখ কষলে চশমাটা চোখে দিল। ঘড়িতে তখন 11:30। আশপাশটা নীরব হওয়াতে 11:30টাও মধ্যরাত মনে হচ্ছে। গায়ে টি শার্ট চাপিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই হতবাক ইমরান। ঈশান দাঁড়িয়ে আছে। কথা না বলে দরজা থেকে সরে দাঁড়ালো। ডান পা খুঁড়িয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বাবাকে সালাম দিল। সোফায় বসে হাতের টিফিন ক্যারিয়ারটা সেন্টার টেবিলে রাখল। ইমরান চুপ করে অন্য সোফায় বসলো। গমগমে স্বরে প্রশ্ন করল। কেন এসেছো? পাপ্পা সরি। সোফা থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ায় ইমরান। ঈশান পেছন থেকে এক হাতে বাবাকে জাপটে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একই কথা বলছে। আর কখনো এমন করবো না পাপ্পা, প্লিজ কথা বলো। তুমি কখনো এত রাগ করো নি আমার উপর? কে আছে তুমি আর মা ছাড়া আমার? একটু কথা বলো পাপা। ঘুরল না ছেলের দিকে। ঠোঁট চেপে হাহাকারটুকু উগলে নিল। ঝরতে দিল চোখের পানিটুকু।
আবেগী হলো না, শক্ত কলসে আগলে রাখলো নিজেকে। প্রগাঢ় স্বরে বলল, ছাড়ো, ঘুমাবো আমি। আচ্ছা ঘুমিয়ে যাও, মা খাবার পাঠিয়েছে, একটু খাও। ঈশান বাবাকে ছেড়ে খাবারের বাটির দিকে এগিয়ে গেল। ইমরান ছেলের দিকে না তাকিয়ে রুমে চলে গেল। বাটি নিয়ে ঈশান বেডরুমে এলো, বাবার দিকে তাকিয়ে বলল,